কি ব্যাপার, কি হয়েছে? আপন একটা হেল্প করবা? কি করতে হবে? এই বক্সটা ওই যে ভাইয়াটা বসে আছে না, ওনাকে গিয়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি চলে যাও, আমি একটু নদীর সাথে দেখা করে আসতেছি। ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এটা নিন, মনে আপনাকে দিছে। আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে তোকে এখানে পেয়ে গেলাম। আচ্ছা, ওই গেটের সামনে ওই আনিস ভাইকে দেখলাম না? হ্যাঁ, ওইটা তো আনিস ভাই। তো আনিস ভাই এখানে দারোয়ানের চাকরি করে, মানে তোরই বাড়িতে দারোয়ানের চাকরি করে? তো দারোয়ানের চাকরি করে তো কি হয়েছে? ওর তো ভাগ্য ভালো যে ও দারোয়ানের চাকরি করতে পারতেছে, নয়তো ওর তো দিনমজুর হওয়ার কথা ছিল। নদী, এসব কি বলছিস তুই? হ্যাঁ, আনিস ভাই তোর বড় ভাই, আর সেই ভাইকে তুই নিজের বাড়িতে দারোয়ান করে রাখছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে উনি তোর জন্য কি কি করছে? আরে বাবা, আজকাল তো কেউ কারো জন্য কিছু করতেই চায় না। সেখানে সেখানে সে নিজে না খেয়ে নিজে না পড়ে তোর জন্য সবকিছু করছে, কত স্যাক্রিফাইস করছে শুধু তোর জন্য না। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যেতাম, ভাইয়া আমাদেরকে দিয়ে আসতো এবং নিয়ে আসতো, কত কিছু কিনে দিত, সবসময় আগলে রাখতো। আর তুই সেই ভাইটাকে নিজের বাড়িতে দারোয়ান করে রাখছিস? আরে বাবা, নিজের বাড়িতে দারোয়ান হলে এখানে সমস্যাটা কোথায়? ওকে যে বাড়িতে রাখা হচ্ছে এটাই তো অনেক বেশি, নয়তো ও তো হচ্ছে একটা অকর্মা, যে কোনো কাজ কাম করতে পারে না, যার কোনো যোগ্যতাই নাই কিছু করার। এই যে আমাকে দেখ, পড়ালেখা শিখে কত বড় একটা বিজনেস ওম্যান হয়ে গেলাম, আর ও কি করতে পারলো? না শিখতে পারলো লেখাপড়া, না কিছু একটা জব করতে পারলো, না কোনো বিজনেস করতে পারলো, কিছুই করতে পারলো না। তাই শেষ পর্যন্ত ওকে আমাদের বাড়িতে গার্ডের জবেই রেখে দিলাম। নদী, বিশ্বাস কর, তুই যে আমার ফ্রেন্ড, এটা ভাবতেও না আমার ঘৃণা হচ্ছে। কেন জানিস? তোর ভিতর যে এত অহংকার জন্মে গেছে, আমি তো এটা জানতামই না। হ্যাঁ, আরে যে কিনা নিজের আপন বড় ভাইকে নিজের বাড়িতে দারোয়ান করে রাখতে পারে, সে মানুষটা তাহলে কতটা জঘন্য হয়ে গেছে। হ্যাঁ, আরে তুই কি করে সবকিছু ভুলে গেলি? হ্যাঁ, ওই মানুষটা তোর জন্য কি কি করছে সবকিছু ভুলে গেছিস? এখন তুই অনেক বড় বিজনেস ওমেন হয়ে গেছিস, তাই নিজেরই বড় ভাইকে এভাবে দারোয়ান করে রাখছিস, তাই না? একটু কি খারাপ লাগে না তোর? আমার তো দেখে আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না ওইটাই আমাদের আনিস ভাই, যে ভাই আমাদের জন্য এত কিছু করলো। যাই হোক, তোর মতো ফ্রেন্ড আমি আমার লাইফে রাখতে পারবো না। কি বলতেছিস সেসব? হ্যাঁ, আচ্ছা মানলাম, ও একসময় আমাদের জন্য অনেক কিছু করছে, সেই সবের প্রতিদান হিসেবেই তো ওকে জবটা দিয়ে দিছি। ওকে অন্তত বাড়ি থেকে তো বের করে দিই না, এটা অন্তত তুই বোঝার চেষ্টা কর যে এই সবের প্রতিদান হিসেবে ওকে আমি এই জবটা দিয়ে দিছি। ওর কত বড় একটা উপকার করে দিলাম। বাহ, প্রতিদান দিছিস? হ্যাঁ, শোন, আনিস ভাই তোর জন্য জীবনে যা কিছু করছে না, তুই যদি তোর শরীরে পুরোটা চামড়া বিক্রি করেও দিস, তবু তার প্রতিদান তুই দিতে পারবি না। আর তুই কি বললি? হ্যাঁ, সামান্য একটা গার্ডের চাকরিতে তুই প্রতিদান দিয়ে ফেললি? নদী, বিশ্বাস কর, তুই আসলে মানুষ না, বুঝতে পারলি? তুই নিতান্তই মানুষ নামে একটা অমানুষ। আমি আর এইরকম একটা অমানুষকে আমি আমার লাইফে ফ্রেন্ড হিসেবে রাখতে পারি না। আজকের পর থেকে তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। তোর মতো ফ্রেন্ড আমার দরকার নেই। সো ভালো থাক, আসি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি মুনা। জি ওয়ালাইকুম আসসালাম। না ম্যাডাম, ঠিক চিনলাম না আপনাকে। ভাইয়া, চিনতে পারতেছেন না? আমি মুনা, নদীর ফ্রেন্ড, মনে আছে ভাইয়া? আপনি আমাকে আর নদীকে ছোটবেলায় স্কুলে দিয়ে আসতেন, আবার নিয়ে আসতেন। আমি সেই মুনা। ও, তুমি সেই ছোট্ট মুনা, কত ছোট থাকতো তোমারে দেখছি। হ্যাঁ মাশাল্লাহ, তুমি দেখি অনেক বড় হয়ে গেছো। যাক, অনেকদিন পর তোমারে দেখলাম, বেশ ভাল লাগতেছে। তুমি আছো কেমন? মানে দিনকাল কেমন যাচ্ছে তোমার? হ্যাঁ ভাইয়া, আমি তো বেশ ভালো আছি, কিন্তু ভাইয়া
আপনাকে এইখানে এইভাবে সিকিউরিটি গার্ডের দেখতে হবে এটা আসলে আমি ভাবি নাই। আর এ কাজ করতে ভাইয়া আপনার সমস্যা হয় না? কি বলো, নিজের বাসায় নিজে ডিউটি করি, দারোয়ানের কাজ করি নিজের বাসায়, খারাপ লাগবে কেন? আচ্ছা বাদ দাও আমার কথা, তুমি কি করতেছো এখন বলো তো? বিয়ে শাদী করছো? ভাইয়া আমি একটা কোম্পানিতে জব করতেছি আর এখন পর্যন্ত বিয়ে করিনি, ক্যারিয়ার নিয়ে বিজি। ও আচ্ছা, জব করো, বিয়ে করো নাই। যাক, তোমার জন্য দোয়া করি যেন জীবন অনেক বড় হইতে পারো। জি ভাইয়া, আর আমিও দোয়া করি যেন আপনি ভালো থাকেন। আরে এই, কি করো পাগল, এগুলো করতে হবে না। ভাইয়া আমার জন্য দোয়া করবেন, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা। এই, কি করছেন আপনি? দেখতে পাচ্ছেন না, বাচ্চা ফেলে দিচ্ছি। বাচ্চা ফেলে দিচ্ছেন? কিন্তু কেন? কি বলবো বলেন, পুরো 3 বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমার একটা পুত্র সন্তান হয়, কিন্তু দেখেন আল্লাহ আমাকে মেয়ে দিছে, আর মেয়ে বাচ্চা তো আমার পছন্দ না, তাই বাচ্চাটাকে আমি ফেলে দিচ্ছি। কি বলতেছেন ভাইয়া আপনি? মেয়ে বাচ্চা আপনার পছন্দ না? মেয়ে তো আল্লাহর নিয়ামত। আল্লাহ যখন খুশি হয় তখনই সে কারো ঘরে মেয়ে সন্তান জন্ম দেয়। আর আপনি কিনা বলতেছেন আপনি মেয়ে সন্তান পেয়ে খুশি না? আরে এমন কত কাপড় আছে যারা কিনা একটা বাচ্চার জন্য যুগের পর যুগ কষ্ট করে, কান্না করে। আর আপনার ঘরে এত ফুটফুটে একটা কন্যা সন্তান আল্লাহ দিছে, আর আপনি তাতে নারাজ। দেখেন, আপনাকে আমি এত কথার অ্যান্সার আমি দিতে চাচ্ছি না। আমার মেয়ে বাচ্চা পছন্দ না মানে পছন্দ না। আচ্ছা, আপনি বাচ্চাটাকে আমাকে দিবেন? আপনি নেবেন? হ্যাঁ, আমি আপনার বাচ্চাটাকে নিতে চাই। আচ্ছা নেন, কিন্তু হ্যাঁ, এই বাচ্চা নিয়ে কোনোদিন আমার সামনে আসবেন না এবং কি কোনো দাবি নিয়ে আসবেন না। না, এই বাচ্চা আর কোনোদিন আপনার সামনে যাবে না। কি ব্যাপার, এটা কার বাচ্চা তোমার কোলে? ও আমাদের বাচ্চা। আমাদের বাচ্চা মানে ঠিক বুঝলাম না। জানো আলিফ, ওর বাবা ওকে না ফেলে দিতে চাইছিল। কেন জানো? কারণ ও কন্যা সন্তানের জন্য। তুই জাস্ট চিন্তা করো, শুধুমাত্র কন্যা সন্তান বলে ওর বাবা ওকে ফেলে দিতে চাইছিল। একটাবার এটা চিন্তা করলো না যে আমি আমার নিজের বাচ্চাকে কিভাবে ফেলে দিব। তার বাবার নাকি খুব ইচ্ছে ছিল ছেলে সন্তান হবে, সে নাকি সারাটা বছর ছেলে সন্তানের জন্য প্রার্থনা করছিল, কিন্তু আল্লাহ তাকে ফুটফুটে একটা কন্যা সন্তান দিচ্ছে, তাই সে এই সন্তান রাখবে না, ফেলে দিতে চাইছে। অথচ দেখো আলিফ, আমি তো কখনো মা হতে পারবো না। আমি একটা বাচ্চার জন্য দিন রাত কত কত কান্না করি, কত আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি কিছু একটা করো আমার জন্য, আমার কোলে যেন একটা বাচ্চা আসে। আর দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের কোল জুড়ে আল্লাহ বাচ্চা দেয় ঠিকই, কিন্তু তারা বাচ্চার মর্ম বুঝে না। এই বাচ্চাটাকে ফেলে দিতে চাইছিল, আর এর জন্যই আমি এই বাচ্চাটাকে আমি আমার কাছে নিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে বাচ্চাটাকে আমি আমার মতো করে লালন পালন করব। দুমনা, তুমি তো জানো আমার কি অবস্থা। গত 6 মাস যাবত আমার কোনো জব নাই। আমাদের খাবারের টাকা ম্যানেজ করতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সেখানে এতটুকু একটা বাচ্চা, তাকে আমরা কিভাবে লালন পালন করব আমি না কিছু বুঝতে পারতেছি না। বাচ্চাটা অনেক ছোট, ওর লালন পালন করতে গেলে তো অনেকগুলো টাকা লাগবে। আলিফ, আমি জানি যে তোমার চাকরি নেই, কিন্তু বিশ্বাস করো, আমি একটা কথা খুব বিশ্বাস করি। আল্লাহ যখন কোনো মানুষকে দুনিয়াতে পাঠায়, তার রিজিক সাথে করে পাঠায়। ও যে আমাদের জীবনে আসছে
খুব একটা অসুবিধা আমাদের হবে না। তুমি আমি দুজনে মিলে ঠিকই ওকে সামলে নিব। আর কন্যা সন্তান তো আল্লাহর রহমত। এমনও তো হতে পারে যে ওর রুসিলায় আমাদের জীবনে কোনো মিরাকেল ঘটে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নুর আলী বলছেন? জি, নুর আলী বলছিলাম। আপনি যে আমাদের কোম্পানিতে ইন্টারভিউটা দিয়েছেন, আপনার জবটা হয়ে গেছে। রিয়েলি স্যার? হ্যাঁ, রিয়েলি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। গেস হোয়াট, কি इसके গ্রুপ অফ কোম্পানিতে আমার জব হয়ে গেছে। চাকরি? কিন্তু কি করে সম্ভব? তুমি না মনে হয় ঠিকই বলছো, প্রত্যেকে যার যার রিজিক সাথে করে নিয়ে আসে। এতটুকু একটা বাচ্চা আমাদের সংসারে আসা মাত্রই দেখো কেমন করে আমার সময়টা ঘুরে গেল। 6 মাস যাবত আমি চাকরি পাচ্ছিলাম না, আমার চাকরি হয়ে গেছে। শি ইজ ভেরি লাকি ফর আস। ও আমাদের লক্ষ্মী, আমাদের সংসারের লক্ষ্মী। এই জন্যই মানুষ বলে মেয়ে সন্তান কখনো সংসারের জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসে না। মেয়ে সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া রহমত। সেই ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নেয়, সেই ঘরে কখনো অমঙ্গল হইতে পারে না। তুমি একদম ঠিক বলছো। আসলেই ও আমাদের ঘরের লক্ষ্মী। এই ও কান্না করতেছে, চলো ভিতরে যাই। মা, এই হচ্ছে আমাদের নতুন অফিস। খুব সুন্দর। কি ব্যাপার আলিফ, এই বাচ্চাটা কে এখানে বসে পড়তেছে? আমিও তো জানি না। এই যে, কে তুমি, কার সাথে আসছো? স্যার, আমি আমার মার সাথে আসছি। এই যে, এটা কে হয় আপনার? স্যার, এটা আমার মেয়ে। আপনার মেয়ে? আপনার মেয়ে এখানে কেন বসে বসে পড়াশোনা করছে? স্কুলে যায় না, পড়াশোনা করবে, স্কুলে যাবে। বাহ, খুব ভালো তো। কি সুন্দর, মা কাজ করতেছে আর বাচ্চা পড়তেছে। আমার মনে হয় কি জানেন, আপনার বাচ্চার পড়ার দিকে খুব আগ্রহ, তাই স্কুলে ভর্তি করে দেননি। আমি আমার মায়ের স্কুলে কেমনে পড়ামো স্যার? করি লেবারের কাম। লেবারদের জীবন তো জানিনি, আজকে ইহানে তো কালকে ওইখানে। যেখানে কনস্ট্রাকশনের কাম হয় ওইখানেই যাই, ওইখানেই রাই, তো ওইখানেই কাইত। স্থায়ী তো কোনো আমগো ঘর নাই। আর স্থায়ী ঘর না হইলে কি আমি মায়ের স্কুলে ভর্তি করাতে পারু? কারণ স্কুলে ভর্তি করাতে হলে তো একটা স্থায়ী একটা ঘর লাগবো, ঠিকানা লাগবো, যেখান থেকে আমার মায়ের প্রত্যেকদিন স্কুলে যাওয়া আসা করতে পারবো। সেইটা তো নাই। তাই ওই যে ওই পাশে একটা বিল্ডিং আছে না, ওইখানে না ওই একটা কি কোচিং সেন্টার আছে নাকি বাচ্চাগো, বুঝছেন? ওইখানে না ওই যে কাগজে পুরনো বই খাতা আছে না, ওটি সব দিয়ে দেয় যারা গরিব মানুষ আছে। তো ওইখান থেকে আমি আমার মায়ের লাগে বইপত্র লই আই, বুঝছেন? আর আমি মোটামুটি পড়াশোনা করছি, 5 পর্যন্ত পড়ছি। এর লেগেই যতটুকু পারি আমি পড়াশোনা করাই। আর এর লেগেই তো ওরে এখানে রাখি, আমি কামের ফাঁকে ফাঁকে ওরে আমি পড়াই। তা মামনি, তোমার নাম কি? আমার নাম তমা। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামনি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। মামনি, তুমি পড়াশোনা খুব পছন্দ করো, তাই না? জি ম্যাডাম, আমি পড়াশোনা খুব পছন্দ করি। আচ্ছা, তুমি পড়াশোনা করে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হব। কিন্তু কেন? আমি ডাক্তার হতে চাই কেন জানেন? আমার বাবা আছে না, খুব অসুস্থ ছিল। আমার বাবা চিকিৎসা করাইতে পারি নাই আমরা, তাই আমার বাবা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর আমি তাই চাই আমি বড় হয়ে ডাক্তার হব। ডাক্তার হয়ে সব অসহায় গরিব মানুষদেরকে ফ্রিতে চিকিৎসা করাবো, যাতে করে কেউ যেন চিকিৎসার অভাবে চলে না যায়। আপনার মেয়ের কথা শুনেছেন? ওর চিন্তা ভাবনা কত বড়। ও
ও মানুষটা ছোট, কিন্তু ওর চিন্তা ভাবনাটা মহৎ। হ ম্যাডাম, এইটা আপনি ঠিক কথা কইছেন। আমার মায়েরা ছোট হইলে কি হইব, আমার মায়েরা কিন্তু মেলা বুঝমান, অনেক বুদ্ধি, আর মায়ের কষ্টটা না খুব ভালো করে বুঝে। আসলে ও আমার লগে থাকে তো, আমি যে কষ্ট কইরা ওর এতটুকু পড়াশোনা করাইতেছি ওইটা বুঝে, আর বুঝে দেখেই তো আমি যখন কামে আহি আমার লাগে থাহে, আমারে একটু সাহায্য করে আর পাশাপাশি পড়াশোনাও করে। আর আপনি জানেন আমার মাইয়ের কিন্তু মেধা অনেক ভালো, পড়াশোনায় কিন্তু অনেক ভালো। একবার আমি যা কইয়া দিই সেটা মাথা সুন্দর মতো সেট করে ফেলায়, আর ভুলে না। যারা পড়তে চায় তাদের পড়ার ক্ষমতা নাই আর্থিক অবস্থার কারণে, আর যাদের আর্থিক অবস্থা ভালো তাদের বাচ্চারা পড়তে চায় না। ম্যাডাম, সারাদিন কাম কইরা অত 300 টাকা মজুরি পাই, আর এই টাকা দিয়া খাইতে হয়, তারপরে মাইয়ের জিনিসপত্র কিনতে হয়, আবার কাপড় চুপুর লাগে, কত খরচাপাতি। এত খরচাপাতি করানোর পরে আসলে ওই খরচটা থাকে না যেটা দিয়ে আসলে আমার মাইয়ের লাগে কিছু করুম, বা মাইয়ের একটা ভালো একটা স্কুলে ভর্তি করামো, আমার মায়ের স্বপ্নটা পূরণ করুম। আসলে আমরা লেবার মানুষ তো, আমগো ইচ্ছা অনেক থাকলেও না সামর্থ্য আসলে কুলায় না। এর লেগা অনেক কিছু স্বপ্ন থাকলেও না মাটি দিয়ে দিতে হয়। আহারে, তোমাদের কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে তোমার বাচ্চাকে তুমি লেখাপড়া করাতে পারতা, ওর স্বপ্নটা পূরণ করতে পারতা। টাকা পয়সা নাই বিদায় বাচ্চাটাকে তুমি পড়াতে পারতেছো না। আচ্ছা আলিফ, এই বাচ্চাটার পড়াশোনার দায়িত্বটা যদি আমরা নেই তাহলে কেমন হবে? তুমি যেটা ভালো মনে করো মা। আর তাছাড়াও এতটুকু একটা বাচ্চা মেয়ে এত বড় একটা স্বপ্ন দেখছে, পূরণ করাটা আমাদের দায়িত্ব, তাই না? হাসা কইতেছেন ম্যাডাম, আপনি 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 আমার মায়ের পড়াশোনার দায়িত্ব লইবেন, মানে আমার মায়ের স্কুলে ভর্তি করবেন, আমার মায়ের স্কুলে ভর্তি হতে পারবো, পড়াশোনা করতে পারবো। আচ্ছা তোমা, তুমি কি সত্যি পড়াশোনা করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক পড়াশোনা করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাই এদিকে আসো। আচ্ছা মা, আমি আসি। হ্যাঁ, তুমি কাজ করো, টাটা। আচ্ছা ঠিক আছে মা, যাও তুমি। চলো।